সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই করোনা মুহূর্তে সবাইকে সুস্থ শান্তিতে ঘরে বসে তোমার টেবিলে বসে বই খাতা এবং শিক্ষা সামগ্রী নিয়ে অবস্থান করার জন্য সবাইকে স্বাগত জানিয়ে আমি মোহাম্মদ আব্দুল মালিক তোমাদের নবম এবং দশম শ্রেণীর যে পদার্থ বিজ্ঞান আছে সেই পদার্থ বিজ্ঞানের একটি চ্যাপ্টার হলো গতি সম্পর্কিত। তো সেই গতি সম্পর্কিত চ্যাপ্টারে আজকে আমরা জানবো স্থিতি, গতি, স্কেলার রাশি ও ভেক্টর রাশি, দূরত্ব, সরণ, গতি ও বেগ, ত্বরণ, মন্দন, গতি সমীকরণ এবং পড়ন্ত বস্তুর সূত্র সম্পর্কে। তো আমরা যেহেতু আমাদের এখানে আছে আজকে, তো এই জিনিসগুলো জানলে আমরা কি কাজগুলো করতে পারব এবং সেটা আমাদের বাস্তব জীবনে উপকার আসবে। যেমন আমরা স্থিতি ও গতি, স্থিতিটা কি এবং গতিটা কি তা কি করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো। তো স্থিতি, কোনো বস্তু যখন যে অবস্থা আছে সেই অবস্থাকে আমরা কি বলি, স্থিতি বলি। যেমন এখানে যে বোর্ডটা আছে, যে অবস্থানে আছে, যদি কেউ পরিবর্তন যদি না করে তাহলে ওই অবস্থায় থেকে যাবে, তাহলে সেটা হলো স্থিতি। আর গতি, দেখা একজন সাইকেল চালক যখন কি করতেছে, চালা যাচ্ছে, বা একটা গাড়ি চালক যখন চালা যাচ্ছে তখন সেটাকে আমরা বলি কি, গতি। এছাড়া এরোপ্লেন চলতেছে এবং বিভিন্ন যানবাহন চলতেছে, সেটাকে আমরা কি বলি, গতি বলি। এরপর আছে বিভিন্ন প্রকার গতি, সেখানে আছে ঘূর্ণন গতি। তো আমাদের এখানে আছে সরল রৈখিক গতি, অর্থাৎ আমরা সোজা কথা বলবো যে রাস্তায় যখন কোনো গাড়ি চলাচল করবে তখন সাধারণত যদি রাস্তাটা যদি সোজা হয় এবং সেখানে যদি কি করে গাড়িটা যদি যে অবস্থা যাচ্ছে সেই অবস্থায় যদি সম্মুখে যদি কি করতে পারে, সরল পথে যেতে পারে, তখন আমরা তাকে বলি সরল রৈখিক গতি। আর ঘূর্ণন গতি হচ্ছে যেমন পাখার যে গতিটা আছে সেটাকে আমরা বলি কি, ঘূর্ণন গতি। এক জাত আরম্ভ করে চতুর্দিকে কি করতেছে, চক্রাকারে ঘুরতেছে। পৃথিবীর চতুর্দিকে চন্দ্র কি করতেছে, ঘুরতেছে, তাহলে সেটা হলো কি, সেটাকে আমরা বলি ঘূর্ণন গতি। এরপর আছে চলন গতি, কোনো যে অবস্থায় চলতেছে হয়তো সময়ের মধ্যে কি হতে পারে, পরিবর্তিত হতে পারে। এরপর আছে পর্যায়বৃত্ত গতি, যেমন দেখো যে ঘড়ির কাঁটার গতি, সেটা হলো কি পর্যায়, যেখান থেকে আরম্ভ হয়েছে আবার ঘুরে সেখানে কি করতেছে, আসতেছে, তাহলে সেটা কি বারবার একই স্থান দেখা গেছে যে অতিক্রম করতেছে, সেটাকে আমরা বলি পর্যায়বৃত্ত। এরপর আসে সরল স্পন্দন গতি, যেমন আমরা গাড়ির মধ্যে যে পিস্টনগুলো কি করতেছে, যখন তার পপুলারটা ঘুরেতেছে তখন পিস্টনগুলো কি হতেছে, একবার উপর দিকে উঠতেছে আবার নিচের দিকে নামতেছে, তাহলে সেই গতিটা হলো কি, যে সরল স্পন্দন গতি। এছাড়া যে দোল ফেলছে, সে একবার সামনে যাচ্ছে আবার পিছনে আসতেছে, এই জাতীয় গতিগুলোকে আমরা বলছি কি, যে সরল স্পন্দন গতি। এরপর হলো আমাদের স্কেলার রাশি, স্কেলার ও ভেক্টর রাশি আমরা কি করতে পারবো, জানতে পারবো। তো যে রাশিকে প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন কিন্তু দিকের প্রয়োজন নেই, তখন সেটাকে আমরা বলি কি, স্কেলার রাশি। আমি আবার বলতেছি, যে রাশিকে শুধু প্রকাশের জন্য মানের প্রয়োজন, দিকের প্রয়োজন হয় না। যেমন একটা বালক, আমি একটা পাথর ছড়ে দিলাম, তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করব, তাহলে সেটা হলো কি, কতটুকু দূরত্ব আমি মেপে নিলাম, সেটা হলো কি, স্কেলার রাশি। এখন যদি বলি যে একটা পুকুরে এক পাড়ে থেকে আমি অপর পাড়ে কি করলাম, পাথর নিক্ষেপ করলাম,
তাহলে আমাকে দেখা যাচ্ছে এই স্থান থেকে অতিক্রম করে ঘুরে ওই স্থান পর্যন্ত শুধুমাত্র দূরত্বটা হলো আমার স্কেলার রাশি। আবার যখন আমি এখান থেকে ওই পাহাড় পর্যন্ত যখন সরাসরি কি করব, দিক নির্দেশ করব, তখন আমরা পাবো কি সেটা হবে আমার ভেক্টর রাশি। তখন দেখা যাবে যে দূরত্বটা কমে যাবে। তাইলে সেখানে কি আছে, মানও আছে, দেখা যাচ্ছে যে আবার দূরত্বটা আমার কি করলো, কমে গেল। তাইলে যে রাশিকে প্রকাশের জন্য মান এবং দিক উভয় প্রয়োজন হয় সেটাকে আমরা কি বলি, ভেক্টর রাশি বলি। অর্থাৎ সোজা আমি চলে গেলাম এবং কতটুকু দূরত্ব দিতে, তাহলে সেটা হলো কি ভেক্টর রাশি। এরপর আছে গতি সম্পর্কিত রাশি সমূহের মধ্যে আমরা পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করতে পারব। তো সেখানে আমাদের এখানে আমরা দ্রুতি এবং দ্রুতি ও সরণ আছে। তো দ্রুতি যেমন আমি এখানে তোমাদেরকে দেখাই যে একটা লোক এখান থেকে হয়তো এই রাস্তার মধ্যে ছিল, কিন্তু দেখা গেছে যে সাইকেল চালায় যদি যেতে হয় তাহলে তাকে এভাবে ঘুরে এখানে হয়তো আরেকটা রাস্তা দিয়ে সে যাচ্ছে। তাহলে সে এখান থেকে যদি আরম্ভ করে, এখান থেকে সে দূরত্ব কি করছে, অতিক্রম করে আসছে, আবার দেখা যায় এইটুকু দূরত্ব অতিক্রম করছে কি দিয়ে, সাইকেল দিয়ে। তাইলে যে দূরত্বটা তার অবস্থান থেকে যে গতিতে সে কি করলো গেল, এটা হলো তার কি দ্রুতি। আর যখন সে কি করলো, এখান থেকে সে কি করলো সরাসরি যখন তার অবস্থানটা জানতে চাবে, তখন এখান থেকে যদি আমি কি করি, দিক নির্দেশক ব্যবহার করি, বা এখানে যদি 4 কিলোমিটার হয়, এখানে দেখা যাচ্ছে হয়তো 2 কিলোমিটার চলে আসছে, তাহলে তার অবস্থান থেকে কি করছে, যে পরিবর্তন একই দিকে আমরা কি করছি, এখান থেকে অতিক্রম সাইকেল অতিক্রম করে আসছে, কিন্তু তার সমান হলো কি যে এখান থেকে একই। তাইলে কি আছে, তার দিক আছে। আর এখানে হলো যে শুধুমাত্র কি সে কি করছে, দূরত্ব অতিক্রম করে আসছে। তাইলে আমরা জানতেছি দূরত্ব এবং সরণের মধ্যে দিয়েছে পার্থক্য আছে, অর্থাৎ তার অবস্থান থেকে কোন দিকে কতটুকু। আর এখানে শুধুমাত্র কি তার কি করা, অতিক্রম করে আসা। তাহলে আমরা বলতে পারলাম যে কি, যে দূরত্ব এবং সরণ। এরপর আছে দ্রুতি ও বেগ। তাহলে দ্রুতি সময়ের সাথে, দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। আর বেগ হলো সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। সময়ের সাথে সরণের পরিবর্তনের হার হলো বেগ, আর সময়ের সাথে অবস্থানের পরিবর্তন, দ্রুতির পরিবর্তন। দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তন। সময়ের সাথে এখান থেকে এই পর্যন্ত আসতে সে 4 কিলোমিটার আসতে তার 3 মিনিট সময় লাগছে বা 4 মিনিট সময় লাগছে, কিন্তু আবার এখান থেকে যদি এই জায়গাটাতে যদি আসে তাহলে দেখা যাবে তার শুধুমাত্র হয়তো 13 মিনিট সময় লাগছে, কিন্তু দূরত্ব হলো কত, 2 কিলোমিটার। তাহলে আমরা বললাম সময়ের সাথে যখন দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, আর সরণ হচ্ছে বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। তাইলে দ্রুতির একক হইল, দ্রুতির মাত্রা হইল L ইনভার্স 1 এবং বেগের মাত্রা হইল L ইনভার্স 1। তাহলে এটা হইল দিকে মিটার পার সেকেন্ড, পরবর্তীতে হলো মিটার পার সেকেন্ড। দ্রুতি ইকুয়াল টু দূরত্ব ডিভাইড বাই সময়, বেগ ইকুয়াল টু সরণ ডিভাইড বাই সময়। তাহলে আমরা দ্রুতি গেলাম, বেগ গেলাম, সরণ গেলাম। এখন আমরা আসবো যে ত্বরণ ও মন্দন। তো ত্বরণটা কি, যে সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তনের হার, সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়, ত্বরণ বলা হয়।
দেখো কোন একটা গাড়ি হয়তো প্রথম ঘন্টা গেল সে 10 কিলোমিটার, পরের ঘন্টা গেল সে 15 কিলোমিটার, এর পরের ঘন্টা গেল হয়তো সে 18 কিলোমিটার। তাহলে প্রথম ঘন্টা সে গেল কত 10 কিলোমিটার, পরবর্তী ঘন্টা গেল 15 কিলোমিটার, এর পরবর্তী ঘন্টা গেল সে 18 কিলোমিটার। তাহলে আমার সময় গেছে কত 1 2 3। তাহলে আমরা বলছি কি সময়ের সাথে বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে আমরা এখানে ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে শেষ বেগ আমার কত 18। তাহলে আমরা এখানে 18 দিলাম, শেষ বেগ বিয়োগ আদি বেগ, তার প্রথম ঘন্টা কত ছিল 10 ছিল, 10 দিলাম। এরপর কত ঘন্টা চলছিল 3 ঘন্টা। তাহলে সময়ের সাথে বস্তুর অসমবেগের যে পরিবর্তনের হারটা সেটাকে আমরা বলছি ত্বরণ। সেই ত্বরণের এক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ যার মাত্রা হলো ml ইনভার্স 2 LT ইনভার্স 2। ত্বরণের মাত্রা হলো LT ইনভার্স 2। তাহলে এইগুলো আমাদের কি ত্বরণ, যখন সময়ের সাথে বস্তুর বেগ হ্রাসের হারকে, সময়ের সাথে বস্তুর বেগ হ্রাসের হার এখানে আছে 10, এরপর হয়ে গেছে হয়তো 8, এরপর হয়তো 6, এই ধরনের যখন হবে তখন আমরা সেটাকে বলবো মন্দন। সেই ত্বরণ এবং মন্দন একই তার একক হবে এবং একই মাত্রা ব্যবহৃত হবে। তো সেই ক্ষেত্রে আমরা ত্বরণের সূত্রকে আমরা লিখছি যে A = B - U/T, A = B - U/T। তাহলে আমরা এখান থেকে যদি আমরা শেষ বেগ যদি বাইর করি তাহলে আমরা লিখতে পারবো এখানে আমরা আলোচনা করি D - U = AT। তাহলে D = U plus AT। তাহলে আমরা গতির একটা সমীকরণ এখানে পেয়ে গেলাম D = U plus AT। যদি স্থির অবস্থান থেকে যদি চলা আরম্ভ করে তখন মনে রাখবে যে আদিবেগ যখন শূন্য হবে তাহলে আমি B = AT লিখতে পারবো। B = AT লেখা যাবে। এরপর আছে আমাদের যে গতির বিভিন্ন সমীকরণের মধ্যে আবার আমরা অনেক সময় যখন অভিকর্ষ ত্বরণের সাথে থাকবে তখন আমরা লিখতে পারবো B = GT। এরপর আমরা লিখতে পারবো B = U plus half, S = UT plus half AT square। আরেকটা সূত্র আমরা লিখতে পারবো যে S = UT plus half AT square। এরপর B square = U square plus twice AS। S = UT plus half AT square এবং B square = E square plus twice AS। যদি এর কোনো বর্ণনা আমাদেরকে লিখতে হয় তখন আমরা অবশ্যই বলতে হবে কোন একটি বস্তু U আদিবেগে A সুষম ত্বরণে T সময়ে S দূরত্ব অতিক্রম করে শেষ বেগ B প্রাপ্ত হলো। তাহলে এখানে এই যে গাণিতিক সময় S কে আমরা দূরত্ব হিসেবে ব্যবহার করছি, এখানে আসতে হলো সরণ বা দূরত্ব, U টা হলো আদিবেগ এবং এটা হলো ত্বরণ, এরপর B টা হলো শেষ বেগ। তাহলে এই জিনিসগুলো যদি জানি আমার এখানে 1 2 3 চারটা বর্ণ দেওয়া আছে। এই চারটা বর্ণের মধ্যে যখন যে কোনো তিনটা বর্ণের মান দেওয়া থাকবে 1 2 3 4, তাহলে আমি কি করতে পারবো মানগুলো যখন এখানে বসা দিব তখন আমি অবশ্যই আমার যে সময় যে জিনিসটা আমার থেকে জানতে চাওয়া হবে সেই জিনিসটা আমরা বের করে দিতে পারবো। অর্থাৎ তিনটা মান হয়তো দেওয়া থাকবে, আবার কোনো কোনো ক্ষেত্রে মনে রাখবা যেই ত্বরণ দেওয়া নাও থাকতে পারে,
যেখানে অভিকর্ষজ ত্বরণের ক্ষেত্রে আমরা সেই কাজটা করতে হবে। তাহলে আমরা এখান থেকে গতি সমীকরণের তিনটা সূত্র জানতে পারলাম। একটা হলো a equal to ত্বরণের ক্ষেত্রে আমরা লিখছি a equal to b minus u by t, আর লিখছি b equal to u plus ad, এরপর লিখছি s equal to ut plus half ad square, b square equal to u square plus twice s। তাহলে আমরা এর পরবর্তী পর্যায়ে সূত্রগুলোর মধ্যে আমরা যাইতে পারবো। পড়ন্ত বস্তুর তিনটা সূত্র আছে এখানে। প্রথম সূত্রের মধ্যে দেওয়া আছে যে স্থির অবস্থান থেকে কোনো বস্তু স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এখন আমরা কিভাবে জানতে পারবো? যখন আমরা একটা কক্ষের মধ্যে চতুর্দিকে কি করবে, গ্লাস দিয়ে আবদ্ধ থাকবে, সেই কক্ষ থেকে কক্ষে যদি দুলন্ত কোনো বস্তুকে যদি আমরা একত্রে যদি রেখে দিই এবং বায়ু নিষ্কাশন যন্ত্রের সাহায্যে যদি সম্পূর্ণ বায়ুকে সেখান থেকে আমরা কি করি, সরিয়ে ফেলি, এরপর কোনো যান্ত্রিক উপায়ে বা টেবিলের উপর রেখে যদি কোনো পাথরকে যদি দুইটাকে ভিন্ন ভর বিশিষ্ট নির্ধারিত উচ্চতা থেকে ফেলা হয়, তাহলে একটার ওজন যদি কম হয় অপরটার ওজন যদি বেশি হয়, দুইটাকে যদি একসাথে যদি ফেলা হয় কিন্তু সমান সময়ে তারা কি করবে, একই সময়ে কি করবে, ভূপৃষ্ঠে বা ওই স্থানে কি করবে, আঘাত করবে। এর পূর্বে নয়। এই জন্য বলছে যে একই উচ্চতা স্থির অবস্থান থেকে একই উচ্চতায় কোনো বস্তুকে উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। যদি বাধা না থাকে তো বাধা সেখানে কি দেখতে পারে, বাতাসের বাধা থাকতে পারে। যদি বাতাসের বাধা থাকে তাহলে নিশ্চয়ই ভারী বস্তুটা আগে পড়ে যাবে। দ্বিতীয় হলো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ হবে ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ ডি ভেরিজার্স টি। আর তৃতীয় সূত্র হলো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করবে করে তা হবে ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এস ভেরিজার্স টি স্কয়ার। তাহলে আমরা এখানে তিনটা সূত্রই কি করব, মুখস্থ করব এবং সেটা পরবর্তী দিন আমাকে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র বা তৃতীয় সূত্র বলে অভিহিত করে যে বাধাহীন তৃতীয় মুক্তভাবে পড়ন্ত বস্তু তৃতীয় সূত্রটি লিখো, তখন আমাকে লিখতে হবে। এরপর এখন দেখো যে আমরা কিভাবে এই বাধাহীন বস্তুগুলোর গাণিতিক সূত্রগুলো আমরা দেখতে পারি। যে একটা হলো b equal to u plus gt, u plus gt, এটা হলো s equal to ut plus half gt square, আর আছে b square equal to e square plus cos g h। এখন এখানে যদি আমরা ওই তিনটে সূত্রকে যদি এইভাবে যদি লিখি তাহলে আমরা অবশ্যই সেখানে কি করতে পারবো, একত্রে সূত্র 6টা আমরা মনে রাখতে পারবো। যেটা আমরা বলছি b equal to এখানে যখন আমরা r গুণ করছি তাহলে u plus ad, আর এটা লিখছি s equal to ut plus half ad square, এরপর আছে b square equal to u square plus cos as। তাহলে এখন দেখো এখানে শুধু একটা জিনিস পরিবর্তন, আমরা কি করব, এর জায়গা g লিখব, এখানেও half gt square হবে, এখানে gt square। তাহলে এখানে এর জায়গা g আছে আর এখানে এর জায়গা g আছে। এখানে একটা জিনিস আমাদের কি মনে রাখতে হবে, যদি আমি নিচ থেকে কোনো বস্তুকে কি করি, উপরের দিকে নিক্ষেপ করি, তখন মনে রাখবা যে এই জায়গাগুলোতে অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের বিরুদ্ধে আমার কি করা হবে, কাজ করা হবে। তাহলে সেই অভিকর্ষজ ত্বরণের বিরুদ্ধে যখন আমার কাজ করা হবে তখন এই জায়গাগুলোতে আমার মাইনাস ব্যবহৃত হবে।
আরেকটা জিনিস মনে রাখবে যে যখন কোনো বস্তুকে যদি ভূপৃষ্ঠ থেকে কি করা হয়, স্থির অবস্থান থেকে যদি করা হয়, তাহলে মনে রাখবা যে আদিবেগ অবশ্যই শূন্য বেগ। আর যদি থামিয়ে দেওয়া হয় তাহলে মনে রাখবা যে শেষ বেগ শূন্য হবে। তাহলে আমরা এই 6টা গাণিতিক সমীকরণের সাহায্যে আমরা কি করতে পারবো, সূত্রের সাহায্যে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো, ত্বরণের সংখ্যা বলতে পারবো, স্কেলার রাশি এবং ভেক্টর রাশির পার্থক্য বলতে পারবো, বিভিন্ন প্রকার গতির সূত্র, গতির সম্পর্কে বলতে পারবো, স্থিতি এবং গতি সম্পর্কে আমরা বলতে পারবো। তাহলে আমরা এই যে জিনিসগুলো, একটা হলো আমাদের জ্ঞান, আরেকটা হলো আমাদের অনুধাবন, আরেকটা হলো আমাদের প্রয়োগ যেটা গাণিতিক সমস্যা, আর দুইটার মধ্যে যখন আমরা কি করব, এই সূত্রগুলোর মধ্যে যখন আমরা তুলনা করে কোনো কিছু বের করতে পারবো, আবার দেখা গেছে যে কখনো গ্রাফের মাধ্যমে আমরা কি করতে পারবো, সেই সমস্যাগুলো সমাধান করতে পারবো এবং গ্রাফে দেখাতে পারবো। তো আজকের এই তোমাদেরকে এই সূত্রগুলোর সঠিকভাবে প্রয়োগ এবং উদাহরণগুলোর যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো দেখে তোমরা পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি গ্রহণ করবে এবং অনুশীলনীতে যে এমসিকিউ এবং সিকিউ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখবে এবং আরও কোনো বইতে যদি বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা এবং বিভিন্ন এমসিকিউ থাকে সেগুলো তোমরা কি করবে, অধ্যয়ন করবে। এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানে আমি গতির অধ্যায় সমাপ্ত করলাম। খোদা হাফেজ।